23শে জানুয়ারি সকালবেলায় বেরিয়েছিলাম 5 জনে মিলে দুটো বাইকে করে। কোথায় কোথায় যাব বলে বলো তো? দারিংবাড়ি আর পুরী, এই দুটো জায়গা ঘুরবো বলে সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছিলাম। কিন্তু আমরা পার ডে যখনই গেছি, পার ডে আমাদের ডেস্টিনেশন চেঞ্জ হয়েছে। সেটা কিভাবে, সেটা কিন্তু প্রথম থেকেই সব কটা পার্টি আমি বলে দিয়ে এসেছি। প্রথম দিনকে কোথায় যাওয়ার কথা ছিল তার পরিবর্তে কোথায় গেছি, তার পরের দিন, এইভাবে আমাদের 4 দিন কিন্তু কেটে গেছে। কিন্তু দারিংবাড়িতে 4 নম্বর দিনে পৌঁছেছি যদিও বা, আজকে হচ্ছে তার 5 নম্বর দিন। 5 নম্বর দিনে দারিংবাড়িটা পুরোটা ঘুরবো, ঘুরে হচ্ছে প্ল্যান হচ্ছে আমরা পুরী পৌঁছাবো রাত্রির মধ্যে। তারপর রাত্রিরে গিয়ে জগন্নাথ দেবের কাছে পুজো দেবো। তো সেই হিসাবে আমাদের প্ল্যান হয়ে গেল আগের দিন রাত্রে, যে সকাল সকাল কিন্তু যেরকম টাইমে বেরোই সেরকমই 6:30টার মধ্যে বেরোবো। বেরিয়ে আমরা যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো ঘুরে নেব। তো সেই হিসাবে দারিংবাড়ির যেই জায়গাগুলো বাকি ছিল আগের দিনের 4 নম্বর দিনে আমরা দারিংবাড়ির কিছুটা স্পট ঘুরে নিয়েছিলাম, সেটা কিন্তু আমি ভিডিওতে দিয়েও দিয়েছি প্রথম দিন থেকে 4 নম্বর দিন পর্যন্ত। তো আজকে হচ্ছে তার 5 নম্বর দিন। কেউ যদি সেগুলো দেখে না থাকো তো কেয়াস কিচেন অ্যান্ড ক্রাফটে গিয়ে সেই দিনগুলো আমরা কোথায় কি গেছি বাইকে করে দেখে নিতে পারো। তো সেই হিসাবে আজকে হচ্ছে 27শে জানুয়ারি মঙ্গলবার। সকাল সকাল হোটেলের উপর থেকে পাহাড়ের ভিউটা একটু নিয়ে নিয়েছি। দেখো সবাই কিন্তু ভোরবেলায় মর্নিং ওয়াকেও বেরিয়ে গেছে, আর আমরাও রেডি হয়ে গেছি বেরোবো বলে। তো সেই হিসাবে বেশি দেরি না করে আমরাও কিন্তু নিচে নেমে পড়েছি ব্যাগপত্র গোছানো। এদিকে হোটেলের কিন্তু কেউ ওঠেনি, শুধু আমরাই যা একটা সাইডের যে গেট আছে সেই গেট দিয়ে বেরিয়েছি। কারণ সবাই তো ঘুমাচ্ছে, সবার তো তাড়া নেই, আমাদের তো তাড়া আছে, পুরী পৌঁছাবো। তাই সকাল 6:28 বাজে আমরা কিন্তু লাগেজ রেডি করে বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে সবার ফার্স্টে চা খেয়েছি, খেয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আজকের আমাদের ফার্স্ট স্টপেজ কোনটা বলো তো? দারিংবাড়ির চারিচক থেকে আমরা বেরিয়েছি। তো সেখান থেকে বেরিয়ে দরবাড়ি যাব, যা এখান থেকে 20 কিলোমিটার দূরে। তো যাবো যে ওখানে রাস্তার ভিউগুলো শুধু একবার দেখ, কিন্তু রাস্তাটা খুব সুন্দর। তার জন্য আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, আর ভোরবেলায় ঠান্ডাও লাগছিল কিন্তু ভালোও লাগছিল, আর রাস্তাটা পুরো ফাঁকা, কেউ কোথাও নেই, শুধু আমরাই যেন দুটো বাইকে 5 জন মিলে চলেই যাচ্ছি। রাস্তাগুলো সব রানিং, নতুন তৈরি হয়েছে। শুধু ভিউগুলো একবার দেখো, কোথাও পাহাড়, কোথাও এলাকা শুনশান, কোথাও আবার গাছপালায় ভর্তি। না আছে লোকজনের ভিড়, না আছে গাড়ির হর্ন, কিচ্ছু নেই, শুধু নিজেদের মতন আমরা চলেই যাচ্ছি। আর থেকে থেকে অনেক দূরে দূরে একটা করে ছোট্ট ছোট্ট গ্রাম করছে। গ্রামেও খুব বেশি ঘর বাড়িও নেই সেই হিসাবে কিন্তু। আর এদিকে দেখো আবার রাস্তা তৈরিও হচ্ছে, কিন্তু সাইড দিয়ে রাস্তাটাকে চওড়া করছে। তো এইসব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আর এলাকার লোকজনদের দেখতে দেখতে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। অনেকেই কিন্তু আদিবাসী গ্রামে চিকেন পোড়া খেয়ে থাকে, কিন্তু আমরা সেই সব কিছু করিনি, কারণ আমরা রাত্রেবেলা গিয়ে রুমেতেই রেস্ট নিয়েছিলাম। তো সেই হিসাবে সকাল সকাল বেরিয়ে পড়েছি দারিংবাড়ির জন্য জায়গাগুলো, যেগুলো আমাদের কালকে দেখা হয়নি সেই জায়গাগুলো দেখবো। আর আমরা আগের দিন যেই হোটেলটাতে ছিলাম, হোটেলের রুমটাও ভালোই ছিল আর দামও কমই নিয়েছিল। কিন্তু এখন সিজন নয় বলে, সিজনে হয়তো ওইটারই দাম আরও বেশি, 1000-1200 টাকা নেবে। কিন্তু আমরা যেই টাইমে এসেছি অফ সিজন, মানে এখন সবাই চলে যাবে এরকম টাইমে আমরা ঢুকেছি। তো সেই হিসাবে আমাদের কিন্তু 800 টাকা করে ভাড়া নিয়েছিল। আর এই পুরো ট্রিপে আমাদের যে ফ্যামিলি পিছু ক টাকা খরচা হয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে বলবো, তার জন্য কিন্তু শেষ অবধি থাকতেই হবে। তো এই হিসাবে কিন্তু আমরা চলেই যাচ্ছি। দেখো সূর্য উঠছে আর পাহাড়ের সাইড দিয়ে
কি সুন্দর দেখতে লাগছে। আগের দিনকে সানসেট দেখেছিলাম, আর এখন সকালবেলা সানরাইজও দেখতে পাচ্ছি। শুধু রাস্তাগুলো দেখলেই যেন চোখ জুড়িয়ে যাবে। দেখো পাহাড়ের ভিউটা শুধু একবার দেখো। এসব দিকে রাস্তার কাজও হচ্ছে কিন্তু। দেখো কি সুন্দর লাগছে কিন্তু। আর যেহেতু এটা ফার্স্ট টাইম ভিডিও করেছি আর ফোনেই করেছি, তাই ছবিটাতে হয়তো একটু অস্পষ্ট দেখতে পারো, কিন্তু মোটামুটি চেষ্টা করেছি আমরা কিভাবে কোথায় কি ঘুরেছি সেটাকে তোমাদের সামনে তুলে ধরার মতো। এর পরের বারে হয়তো একটু বেটার হবে, দেখা যাক কি হয়। এরপরে কোথাও ঘুরতে যাই নাকি। মানে এত সুন্দর লাগছিল, না দেখলে কিন্তু মানে বিশ্বাস করতে পারবো না। কিন্তু এতক্ষণ এত ভালো রাস্তা দিয়ে এসছি, তারপরেই দেখো খারাপ রাস্তা। মানে খারাপ রাস্তা বলবো না, এখানে কাজটা হচ্ছে। আমরা যদি অসময়ে চলে যাই, এর পরের বছর যারা আসবে তারা কিন্তু এই রাস্তাটা পুরো ভালোই পাবে। কিন্তু এই রাস্তাটা এমনই খারাপ ছিল যে আমাদেরকে নামিয়ে দিয়েছে। কারণ আমার কর্তাও ভয় পাচ্ছিল, আমার বোনের বড় ভয় পাচ্ছিল, তাই আমাদেরকে নামিয়ে দিয়েছিল। আর আমার ছেলে দেখো এই ধুলোগুলোকে ইচ্ছা করে ওড়াচ্ছিল, আর বেশি পায়ে তারা মারছিল বলে দেখো একবার পড়ে যাবেই হচ্ছিল। কিন্তু এখানকার লোকেরা এই রাস্তা দিয়ে কিন্তু কি সুন্দর গাড়ি চালিয়ে উঠছিল। তাই প্রথমে যাওয়ার টাইমে ভয় পেয়ে গেছিল বলে আমাদেরকে কিন্তু হেঁটে হেঁটেই নামিয়েছে। শুধু এই বাঁকের মোড়টা, মানে ওই উপর থেকে যে নিচের বাঁকটা, এইখানের রাস্তাটার কাজটা এখনো কমপ্লিট হয়নি বলে এখানের রাস্তাটাই যে এত খারাপ, কিন্তু বাদবাকি পুরো রাস্তাই ভালো ছিল। তো দেখো নিচে নামার পরে দেখো ভিউটা শুধু একবার দেখ, এত সুন্দর লাগছিল যে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। মানে উপরে পাহাড় আর নিচে রাস্তা, এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু এগিয়েই চললাম। তো আমরা সবার ফার্স্টে যাব কোথায় বলেছিলাম? দরবারি। তো আমরা কিন্তু দরবারি ঢুকবো, আর এখানে কিন্তু টিকিট লাগে। কিন্তু আমরা যেই টাইমে গেছি সকাল 6:28 রুম থেকে বেরিয়েছি, তারপরে শুধু জাস্ট চা খেয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। তো সেই হিসাবে দেখো এখানে কিন্তু এখনো লোক বসেনি যারা টিকিট কাটবে। গ্রামের লোকেরাই যেহেতু বসে, কারণ তারা এখনো তাদের কাজ বাজ হয়তো সেরে উঠতে পারেনি। তো সেই হিসাবে কিন্তু এখনো টিকিট যে কাটবে তারা বসেনি বলে, তাই আমরা গিয়ে প্রথমে দাঁড়িয়েছিলাম। তখন এলাকার যে লোকগুলো ছিল তারা বললো যে নিজেরাই দড়ি টেনে চলে যাও। তো আমরা নিজেরাই কিন্তু ব্যারিকেডটাকে খুলে ভিতর দিকে ঢুকে পড়লাম। আর আমরা প্রথমেই বলেছি বর্ষাকালের টাইমটা খুব ভালো এসব ঝর্ণা দেখার জন্য, কিন্তু যেহেতু বর্ষাকালে যায়নি তাই ঝর্ণাগুলো তো দেখতে গেছি, কিন্তু জলটা সেই পরিমাণে পাইনি বর্ষাকালে যেই পরিমাণে থাকে। তো আমরা গাড়িটাকে রাখলাম, রেখে দিয়ে নিচের দিকে নামলাম। আর এক এক জায়গার ঝর্ণার টাইপটা কিন্তু এক এক রকম। দেখো এখানে ছবিতে যেই রকম ঝর্ণাটা দেখাচ্ছে বর্ষাকালে কিন্তু সেই রকমই ভিউটা হয়, কিন্তু এখন ঝর্ণাটা অল্প পরিমাণে জলটা ঝর্ণার থেকে নামছে। তো এখানে এসে কিছুক্ষণ সময় আমরা কাটাই, তাও খুব বেশিও কাটাইনি। এত স্পিডে কিন্তু জলটা পড়ে, এই যে ছবিতে যেই জলটা পড়ছে সেটা হয় বর্ষাকালে। তো সেখানে দাঁড়িয়ে একটু ফটো করলাম। তারপরে সাইডে একটা রেলিং এর মতন সিঁড়ি করা আছে, তো সেখান দিয়ে সবাই কিন্তু উপরে ওঠে। তো আমরাও 5 জনেই কিন্তু উপরে উঠলাম। আর এই সিঁড়ি দিয়ে ওঠার টাইমে এখানটা যে ফাঁকা জায়গাটা আছে সেখান দিয়ে দেখো আমার বোনের বর সবার আগে ভিতরে ঢুকে গেছে ছবি তুলবে বলে, কিন্তু আমার বোন ঢুকতে পারেনি। ওই দেখো ওই জায়গাতে চলে গেছে ছবি তুলবে বলে। তারপরে আমরা আবার
এগিয়ে এগিয়ে উপর দিকটা পুরো উঠলাম, দেখতে গেলাম যে কি আছে উপরে। তো উপরে যেতে যেতেও কিন্তু সবাই আবার একটা করে ছবিও তুলেছিলাম। কারণ আবার ভিতরটাতে বসার জায়গাও আছে, কিন্তু যদি বর্ষাকালে এসে কেউ বৃষ্টিতে ভিজতে না চায় তো ওই ভিতরটাতেও কিন্তু ঢুকে থাকতে পারবে। কিন্তু সিঁড়িটা দিয়ে আমরা উপর দিকে উঠেই গেলাম। একদম শেষ মাথা অবধি কিন্তু সিঁড়িটা আছে। সেই মাথা থেকেও কিন্তু চারিদিকে শুধু পাহাড়ই দেখা যাচ্ছে। আর কোনো জায়গায় ঘুরতে যাওয়া মানে প্রথমবারই ঘুরতে যাওয়া, এটা তো প্রথমবারই আমরা গেছি এখানে। তাহলে যেখানে গেছি সেই জায়গাটা পুরোটা যদি ভালোভাবে না দেখি তাহলে মনে একটা খুঁতখুঁতানি থেকেই যাবে। তার জন্য কিন্তু কষ্ট হলেও সিঁড়ি দিয়ে কিন্তু উপরে উঠেছিলাম। তো উপর দিয়ে দেখো এই পাহাড়ের যে গা বেয়ে জলটা নিচের দিকে নামছে, আর দেখো উপরের ভিউটা শুধু একবার। তো এইসব দেখে আমরা কিন্তু নিচের দিকে নামলাম। তারপরে আমরা সেখানে আর খুব বেশি সময় নষ্ট করিনি, কারণ এখনো কিন্তু আমাদের অনেক দূর যেতে হবে। তো তাই ওখান থেকে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়লাম। তাহলে যেই রাস্তা দিয়ে ঢুকেছিলাম গ্রামের ভিতর দিয়ে, সেখান দিয়ে কিন্তু আবার বেরিয়ে গেলাম মেন রোডে। এবারে আমরা যেখানে যাব সেটা হলো লুডু ওয়াটারফলস। কিন্তু যারা ট্যুরে আসেন তারা কিন্তু অনেকেই এই ওয়াটারফলসটা এড়িয়ে যান, কারণ এটা অনেকটা ভিতরে। মানে ওই আমরা যেখান থেকে ছিলাম দারিংবাড়ি চারিচক, সেখান থেকে 35 কিলোমিটার, মানে দরবাড়ি থেকে 15 কিলোমিটার আরও যেতে হবে। কারণ ওখান থেকে যদি 35 হয়, এখান থেকে তো আমি 20 কিলোমিটার চলেই এসেছি। তো এখান থেকে আমাকে আর 15 কিলোমিটার গেলেই কিন্তু লুডু ওয়াটারফলসটা পেয়ে যাব। তো আমরা কিন্তু লুডু ওয়াটারফলসে পৌঁছেও গেলাম। তো সেখানে গিয়ে এখানে কিন্তু অনেক যে সিঁড়ি আছে, যখন নিচের দিকে নামলাম তখন বুঝতে পারলাম বেশ 250টার মতন সিঁড়ি আছে। দেখো শুধু একবার, প্রথমে তো এরকম সোজা রাস্তা, তাই ভাবলাম যে অত হয়তো সিঁড়ি নেই, ভালোভাবে পৌঁছাতে পারবো। কিন্তু তারপরে আস্তে আস্তে বুঝতে পারলাম যে অনেক সিঁড়ি। দেখো সাইড ডান দিকে কিন্তু ঝর্ণার জলটা আসছে, যে দেখাও যাচ্ছে। আর আমরা যে গেছি সকাল সকালে গেছি, তাই কারণ টুরিস্ট কিন্তু সেই টাইমে পৌঁছায়ও নি। তো আমরাই কিন্তু সবার ফার্স্ট পৌঁছছিলাম। তো সেই হিসাবে ফাঁকা জায়গাতে নিজেরাই শুধু নিজেদের মতন ঘুরে বেড়াচ্ছি। আশপাশের দৃশ্য দেখতে দেখতে আমরা ঝর্ণা দেখবো বলে নিচের দিকে কিন্তু নামতে শুরু করেছি। দেখো দেখতে পাওয়া যাচ্ছে যে সিঁড়ি শুরু হয়ে গেছে। এখানে কে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে বকবক করছিল। তো আমরা কিন্তু নিজেদের মতনই নিচের দিকে নামতে শুরু করলাম। কিন্তু পাহাড়ি এলাকাতে নিচের দিকে নামাটা যেরকম সোজা, উপর দিকে উঠতে গেলে কিন্তু দম পুরো বেরিয়ে যাবে। তো সেই হিসাবে আমরা কিন্তু মনে সুখে নিচের দিকে নামলাম। উপর দিয়ে দেখো ঝর্ণাটা কিন্তু কি সুন্দর দেখা যাচ্ছে। তো উপর দিকে দেখলে তো হবে না, এবার তো নিচের দিকেও নামতে হবে। তো আমরা সেই হিসাবে নিচের দিকে নামছি। নামতে নামতেও কিন্তু আমরা ফটোশুট করেছি। আর সিঁড়িগুলো ওরকম অত মানে নিচু বলে কেউ যদি একদম নিচে নামতে না চায়, তার জন্য কিন্তু মাঝখান দিয়েও যাতে দেখতে পাওয়া যায় সেরকম মাঝখানেও কিন্তু বসার সেট করে রেখেছে, যাতে কেউ একদম তলায় না গিয়ে মাঝখান দিয়েও জিনিসটাকে দেখতে পায়। কিন্তু আমরা যেহেতু গেছি প্রথমবার,
তো একদম নিচেই যাবে, সেই হিসাবে আমরা কিন্তু নিচের দিকেই নামছি। দেখো সিঁড়িটা কতটা উপর থেকে নেমেই যাচ্ছে। এই যে এই তলার দিকে যে সেটটা আছে সেইটা দিয়ে কিন্তু তুমি ঝর্ণাটা দেখতে পাবে। কিন্তু আমরা ঝর্ণার আরো সামনে গেছিলাম, তার জন্য নিচের দিকটাতে নেমেছিলাম। দেখো এখান থেকে দাঁড়িয়েও কিন্তু ঝর্ণাটাকে ভালোই দেখা যাবে। আর এই জায়গাটাতে যদি না আসতাম, মানে এতগুলো যে ঝর্ণা দেখেছি তার মধ্যে এটাই আমার সব থেকে ভালো লেগেছে। কারণ এখানে জলের পরিমাণটা বা আওয়াজটা এতটাই পরিমাণে বেশি ছিল যে বলার নেই, না দেখলে বুঝতে পারবে না। তাহলে এইটা এখনই যদি এই অবস্থা থাকে, তাহলে বর্ষাকালে এইটার মানে এই জলের স্রোতটা আরো কতটা থাকে তা ভেবে দেখো একবার। সেই হিসাবে এই যে নামছি এই সিঁড়িটা, এটাই হচ্ছে শেষ সিঁড়ি। তারপরে এই পাথরগুলোর উপর দিয়ে কিন্তু ওই ঝর্ণার কাছে যেতে হবে। দেখো সবার আগে কিন্তু আমার বোনের বর উঠে গেছে, কারণ সে যেহেতু ট্রেক করে, আমরা কিন্তু করিনি। তাও আমার ছেলে আর আমার বোন, আমার ছেলে একবার গেছে, আমার বোন তাও আমার বোনের বরের পাল্লায় পরে নিজের বরের সঙ্গে অনেকবারই গেছে, কিন্তু আমি আর আমার কর্তা কোনোবারই ট্রেক করিনি। তো সেই হিসাবে আমার একটু ভয় লাগছিল, কিন্তু ওরা সাপোর্ট দিয়েছে বলে আমিও উপর দিকে উঠেছি। পাথরগুলো দেখো কিরকম। এবারে দেখতে হবে ঝর্ণার জলটা কি স্পিডে নামছে। দেখো একদম এখানে কিছুক্ষণ সময় কাটানোই যেত, কিন্তু ওই যে বললাম পুরী পৌঁছাবো, তো সেই হিসাবে এখানে খুব বেশি সময় নষ্ট কিন্তু আমরা করিনি। কিছুক্ষণ এই দেখো জলের স্রোতটা দেখো একবার, কিছুক্ষণ ছবি তোলার জন্য আর এখানে নামার জন্য বা উপরে ওঠার জন্য যেইটুকুনি টাইম, সেইটুকুনি টাইমে কিন্তু আমরা নিয়েছি। তো এবারে উঠতে হবে। নেমেছিলাম তো খুব সুন্দর, এবারে উঠতে গিয়ে দম হালকা হয়ে যাচ্ছে। তারপরে আমার বর এই বুদ্ধিটা দিল যে একটা পা কিছুক্ষণ ধরে দেওয়ার পরে তারপরে আবার একটা পাকে দিয়ে পাহাড়ে ওঠার জন্য, মানে সিঁড়িগুলো দিয়ে ওঠার জন্য বললো, তাতে কষ্টটা কম হবে। তো সেই হিসাবে আমি উঠলাম, তো তাতে কিন্তু কষ্টটা কমই হয়েছিল। তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো। তারপরে এখান থেকে এবার আমরা যাবো কোথায় বলো তো, লুডু ওয়াটারফলস। লুডু ওয়াটারফলস তো হয়েই গেল। তো এবারে আমরা যাব মৃদুবান্ধ ওয়াটারফলস। কিন্তু আমরা যে এই মৃদুবান্ধ ওয়াটারফলসে যাব, আমরা যে আগের দিনকে বিকেলবেলা যখন দারিংবাড়ি পৌঁছেছিলাম তখন যে আমরা গেছিলাম না, সেই আগের দিনের যে আমরা যে কি আর বলি, আগের দিন যেই স্পটগুলো বিকেল সানসেট পয়েন্ট যাওয়ার আগে আমরা কিন্তু মৃদুবান্ধ ওয়াটারফলসে যেতে পারতাম, কিন্তু তখন সানসেট পয়েন্টটা মিস হয়ে যাবে, সানসেটের সময়টা পেরিয়ে যাবে বলে আমরা কিন্তু যাইনি। তার জন্য আজকে যাব বলে আমাদের কিন্তু লুডু ওয়াটারফলস থেকে অন্য সাইডে যেতে হবে। তো সেই হিসাবে আমাদের ভিতরের রাস্তা দিয়ে আমরা মৃদুবান্ধা ওয়াটারফলসে যাচ্ছি। আর দারিংবাড়ি চারিচক থেকে যদি আমরা মৃদুবান্ধ ওয়াটারফলসে যেতাম তাহলে কিন্তু 10 কিলোমিটারের মধ্যেই সেই জায়গাটা পড়ে যেত, কিন্তু যেহেতু এই লুডু ওয়াটারফলস থেকে ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি, তো সেই হিসাবে আমাদের কিন্তু টাইমটা বেশি লেগে গেছে। 10 কিলোমিটারের জায়গায় অনেক বেশি, কিন্তু কিছু করার নেই। দারিংবাড়ি ঘুরতে এসেছি, দারিংবাড়ির জায়গাগুলো না দেখলে হয়? তো সেই হিসাবে ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি। কিন্তু এখানে আগেও বলেছি, দারিংবাড়িতে এয়ারটেলের তো কোনো নেটওয়ার্কই ছিল না, জিওর ছিল কিন্তু মেন দারিংবাড়ির জায়গাতে। তারপরে কিন্তু আস্তে আস্তে নেটওয়ার্কের গন্ডগোল হচ্ছিল, কিন্তু নেটওয়ার্কে লোককে যেখানে নেটওয়ার্ক কাজ করেনি সেখানে লোককে জিজ্ঞেস করে কিন্তু আমরা ভিতরের রাস্তা দিয়ে
এই ওয়াটারফলসে পৌঁছে গেছি। কিন্তু এখানে দেখো রাস্তায় কাজ হচ্ছে, এখানে পার্কিং এর জন্য উপরে গাড়ি রেখে দিয়েছিলাম, গাড়ি পার্কিং লাগেনি কিন্তু আমাদের টিকিট কাউন্টারে এন্ট্রি ফি লেগেছিল। তো সেখান থেকে এন্ট্রি ফি দিয়ে আমরা কিন্তু নিচের দিকে নেমেছিলাম। যদি এখানে কাজটা না হতো এই রাস্তার, তাহলে কিন্তু বাইক নিয়ে নিচের দিকে নামা যেত। যেহেতু কাজ হচ্ছে বাইক নিয়ে নামা যাবে না, তো আমাদের কিন্তু অনেকটা বেশি হাঁটতে হয়েছিল। কিন্তু পাহাড়ি এলাকায় নামাটা যতটাই সহজ, উঠতে গেলে কষ্ট বেশি, সেটাতেই যা সমস্যা, আর কিন্তু সমস্যা নেই। আমি বেশি হাঁপিয়ে যাচ্ছিলাম বলে আমার কর্তা আমাকে আবার ধরে ধরে নিয়ে যাচ্ছিল, আর আমার বোন একাই যাচ্ছিল। আর আমার ছেলে তো আমাদেরকে পাত্তাই দেয় না, সে তার মেসোর সঙ্গেই সবসময় ঘুরে বেড়াচ্ছে। তো সেই হিসাবে নামলাম কোথায় বলো তো? শুধু মেন জায়গাটাতে, মানে যেখানে সব জিনিসপত্র বিক্রি হচ্ছে। এখানে আবার নানা রকমের ডাল, আদা, মানে পাহাড়ি এলাকায় যেসব চাষ হয় সেই সব জিনিসগুলো কিন্তু সাইডে সাইডে বিক্রি হচ্ছে, তারাও দেখতে পাবে। তারপরে দোকানও আছে, চা ম্যাগি সব পাওয়া যায়। এই দেখো সাইডে সব দোকান আছে, যেখানে এখানকার যে ডাল ঠালগুলো সেগুলো কিনতে পাওয়া যায়, বিক্রিও হচ্ছিল। অনেকেই কিনে নিয়ে যাচ্ছিল, কিন্তু আমরা কিছু কিনিনি, কারণ আমরা কোথায় নেবো, ব্যাগ তো ভর্তি, যে কটা জামা কাপড় নিয়ে গেছিলাম, তাই আমরা কোনো এক্সট্রা কিছু কেনাকাটি করিনি, শুধু ঘুরেছি। তো এবার এখান থেকে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে হবে। সবাইকে জিজ্ঞেস করলাম যারা সিঁড়ি দিয়ে উঠছিল, বলছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো, যাও না যাও না। তাই গেছি তো, কিন্তু গিয়ে যখন উঠবো তখনই কষ্ট। আর সেই টাইমে কিন্তু রোদ্দুরও বেরিয়ে গেছিল, তাই যেহেতু জ্যাকেটগুলো পরেছিলাম তাই কষ্টও হচ্ছিল, তাই আমার বোন জ্যাকেটটা খুলেই ফেলেছে। এই ঝর্ণাতেও কিন্তু সবাই এসে, ছেলেরাও মেনলি, স্নান টান করে পিকনিক করার মতন ব্যবস্থা আছে। কারণ এখানে জলটা দেখো একটা সমতল জায়গাতেই কিন্তু পড়ছে, তো এখানে তারা কিন্তু ভালোভাবে স্নান টান করতে পারবে বা ফটোশুটও করতে পারবে। মেয়েদের জন্য নয়, ছেলেদের জন্যই বলি। তো জলটা দেখো ভালো স্পিডেই পড়ছিল। আর কি সুন্দর, চারিদিকটা যেন ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মতন ছিল। বাইরে অত রোদ্দুর, কিন্তু এখানের আবহাওয়াটা একটুখানি, যেহেতু গাছপালায় ভর্তি, আবার জলটা পড়ছে, তো শীতল ছিল। তো সেই হিসাবে এখানেও বেশিক্ষণ টাইম কাটায়নি, আবার যেরকম রাস্তা দিয়ে এলাম সেই রাস্তা দিয়ে কষ্ট করে উপরে উঠে এসেছি। উঠে এসে এবার আমরা যাব কোথায় বলো তো? মনস্ট্রিতে, জিরাং মনস্ট্রি। কিন্তু জিরাং মনস্ট্রিতে যাওয়ার আগে আমরা মোহনাতে দাঁড়িয়ে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম, কারণ সকাল থেকেই খাবো খাবো করে খাওয়া কিন্তু হয়নি, কারণ সেই যে চা খেয়ে বেরিয়েছিলাম, তার জন্য ওই সব জায়গায় যে গেলাম ওয়াটারফলস গুলো দেখতে, সেখানে গিয়ে কিন্তু কোনো দোকানপাটও দেখতে পাইনি, কিচ্ছু দেখতে পাইনি। তো সেই চা বিস্কুট খেয়ে যে বেরিয়েছি সকালবেলায়, তাই খিদে তো পেয়েইছে। তাই এই অবেলাতে যদি টিফিন করি, তাহলে দুপুরের খাবারটা আর কখন খাবো? তাই মোহনাতে গিয়ে আমরা কিন্তু দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম। এখানে দেখো কোনো একটা মন্দির আছে, সেখানে নিশ্চয়ই ভালো জোর কদমে পুজো পার্বণ হচ্ছিল এই মন্দিরগুলোতে। তাহলে খেয়ে দিয়ে আমরা তারপরে পৌঁছালাম জিরাং মনস্ট্রি, যা মোহনা থেকে আবার 28 কিলোমিটার দূরে। আর আমরা যে মৃদুবান্দা ওয়াটারফলস থেকে মোহনা পর্যন্ত গেছিলাম, ওটা কিন্তু 67 কিলোমিটার ছিল। তাহলে ভাবো, সবার প্রথমে দারবাড়ি গেলাম 20 কিলোমিটার, তারপরে গেলাম 15 কিলোমিটারে হচ্ছে লুডু ওয়াটারফলস, তাহলে 20, 15, 35। তারপর যে ভিতরের রাস্তা দিয়ে আমরা মৃদুবান্ধ ওয়াটারফলসে এলাম,
ওখান থেকে আবার মোহনা, মোহনা থেকে এবার যাচ্ছি জিরাং মনস্ট্রি। কিন্তু এই রাস্তাটার সাইডে দেখো এলাকাটা কি সুন্দর, মানে ঘরগুলো এত সুন্দর দেখতে লাগছে যে না দেখলে কিন্তু কেউ বুঝতে পারবে না। আর এখানে দেখো সব ঘরেতে দেখো ভুট্টা এতই চাষ হয়েছে যে সব ভুট্টা স্টোর করে রেখে দিয়েছে, দেখো ভালো করে বুঝতে পারবে। তো আমরা এই ভিতরের রাস্তা দিয়ে, মেইন রোড থেকে এই ভিতরের রাস্তা দিয়ে কিন্তু আমরা এই মনস্ট্রির দিকে যাচ্ছি। এলাকাটা খুবই সুন্দর। তো দেখো এখানে আবার একটা নতুন মনস্ট্রি তৈরি হচ্ছে। এটা কিন্তু একটু ভিতর দিকে, তাই বলে খুব বেশি ভিতরে না। দেখো মনস্ট্রির ভিতরে এবার আমরা প্রবেশ করব। পদ্মা মনস্ট্রি, যা জিরাং মনস্ট্রি নামেও পরিচিত। তো দেখো শুধু এত সুন্দর দৃশ্য কি আর ঘরে বসে কেউ দেখতে পাবে বলো, যদি না কোথাও ঘুরতে বেরো। জলটা দেখো পুরো যেন নীলচে হয়ে রয়েছে। আর রাস্তাটাও কিন্তু পুরোটাই মানে ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু ভিতরে গিয়ে জানতে পারলাম যে মেন গেট দিয়ে ঢোকা যাবে না, কারণ ওখানে কাজ হচ্ছে, সেদিনকেই ঢালাই হচ্ছে রাস্তার। তো সাইডে আমরা গাড়ি পার্কিং করলাম। আবার এখানে গাড়ি পার্কিং এর জন্য টিকিট লাগবে। দেখো গাড়ি নিয়ে ঢুকেছি, টিকিট কাটতে চলে এসছে। এখানে কিন্তু ভিতরে ক্যাফেও আছে। তো সেই হিসাবে আমরা গাড়ি পার্কিং করলাম, করে ভিতরটায় গেলাম। সাইডের যে রাস্তা ছিল এই রাস্তাটা দেখো এখনো কিন্তু ঢালাই হয়েছে, যে পাটের যে চটগুলো দিয়ে রেখেছে সেগুলো কিন্তু এখনো তোলেনি। আর সামনের দিকটাতে আরো বেশি ভাবে কাজ হচ্ছে। তো সেই হিসাবে সামনের দিক দিয়ে ঢুকতে দেয়নি, আমরা পিছন দিক দিয়ে ঢুকছি। কিন্তু আমাদের তো সকাল থেকেই বলে দিল যে পুরী যাব। এখানে যখন এলাম তখন আমার বোনের বর বলছে এখান থেকে পুরী যেতে গেলে আমরা পুরী পৌঁছাতে পৌঁছাতে রাত্রির হয়ে যাবে, মানে রাত্রি 9টা-10টা নাগাদ পৌঁছাবো। তাহলে গিয়ে পুরীর মন্দিরে পুজো দেওয়াও হবে না, সি বিচেও ঘোরা হবে না। তো তাহলে কি করা যাবে? কিন্তু এখান থেকে যদি গোপালপুর সি বিচ যাওয়া হয় তাহলে সন্ধ্যের মধ্যে পৌঁছে যাবে। তো যেই এই কথাগুলো বলেছে সঙ্গে সঙ্গে কিন্তু আমার কর্তার মুখ ছোট হয়ে গেছে, কারণ সবারই ইচ্ছা ছিল পুরী যাব, আমার ছেলে সবারই। তো সেই হিসাবে যেই এই কথাটা বলল সঙ্গে সঙ্গে কিন্তু আমার কর্তার মুখ যেই ছোট হয়ে গেছে। তো এখানে গিয়ে আর ভিতরেও ঢুকিনি, মনস্ট্রির ভিতরে যে গিয়ে ছবি তুলবো বা কিছু, কারণ বাইরেই মন ভেঙে গেল। তো সেই হিসাবে ওখান থেকে বেরিয়ে পড়লাম, যেহেতু পুরী যেতে পারবো না।
গোপালপুর সি বিচে যেতে হবে। তো সেই হিসাবে বললো যে এখানে আর একটা ঝর্ণা আছে, তো সেই ঝর্ণাটা দেখবো নাকি জিজ্ঞেস করলো। তো আমরা বললাম তাহলে যদি পুরী না যেতেই পারি তাহলে সেই ঝর্ণাটা দেখে নিয়ে তারপরেই না গোপালপুর সি বিচ যাবো। বলে সেই হিসাবে এখানে কিন্তু ভিতরটাতে আর ঢুকিনি, কিন্তু বাইরে থেকেই যা দু একটা ছবি তুলে দিয়েছে। কিন্তু জায়গাটা শুধু একবার দেখ, মনস্ট্রিটা এত সুন্দর লাগছে। যদি এখানে জানতে পারতাম যে আমরা পুরী যাব, বা এই কথাটা যদি পরে গিয়েও কোথাও বলতো, তাহলেও কিন্তু ভিতরে ঢুকে ছবি টবি তোলার এনার্জি থাকতো। কিন্তু যেহেতু বলেই ফেললো যে আর যাওয়া যাবে না, তাই এখানে ওই বাইরে দাঁড়িয়ে দু একটা ছবি তুললাম, তুলে আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়লাম। দেখো আমার কর্তা কিন্তু একটাও ছবি তোলেনি। তো যেই রাস্তা দিয়ে ঢুকেছিলাম সেই রাস্তা দিয়েই বেরোলাম। বেরিয়ে এখানেই ওই মনস্ট্রিটা আছে, মানে মেন হাই রোডে ওঠার আগেই এই চত্বরের মধ্যে ওই কাসাদা ওয়াটারফলসটা আছে। তো এখানে দেখো খেজুর গাছের চাষ হয়েছে, কিন্তু এগুলো হচ্ছে দামি প্রজাতির, অনেক বড় এলাকা জুড়ে কিন্তু হয়েছে। দেখো ফেরার টাইমে দেখবো এখানে কি সুন্দর জল দিচ্ছে। অনেকটা এলাকা জুড়ে কিন্তু এটা হয়েছে, তাই আমি প্রথমে বুঝতে পারিনি যে এটা কিসের চাষ করছে। তারপরে আমার কর্তা বললো যে এটা খেজুরের চাষ হচ্ছে, দামি প্রজাতির। তো এখান থেকে আমরা গেলাম ওই কাসাদা ওয়াটারফলসে। কিন্তু এই জায়গাটাতে পিকনিক করার মতন খুব সুন্দর ব্যবস্থা আছে। ব্যবস্থা আছে বলতে কি, এখানে সবাই তো পিকনিক করতে এসে বাসনপত্র মাজারও ঝামেলা থাকবে না কিচ্ছু নেই, কারণ ঝর্ণার জলেই সবাই বাসনপত্রও মেজে নিচ্ছে। কারণ যেহেতু এই কদিনের মধ্যে ছুটি ছাটাও ছিল, তো সেই হিসাবে কিন্তু এখানে অনেকে পিকনিক করতেও এসছে, আবার দেখছি ফটোশুট করতেও এসছে। দেখো নিচের দিকটা নামলে কিন্তু বুঝতে পারবে। আমরা এখান থেকে নিচের দিকে নামছি, আর জিরাং মনস্ট্রি থেকে আমার কর্তা কিন্তু আমার সঙ্গে কথা বলেনি, কারণ তার রাগ হয়েছে পুরী যেতে পারেনি। কিন্তু পুরী আমাদের 7-8 বার ঘোরা হয়ে গেছে, তাও যেন পুরী যাওয়ার কথা শুনলেই মনটা ভালো হয়ে যায়। কিন্তু ব্যাড লাক, এবারে জগন্নাথ দেব টানেনি, তাই আর যেতে পারলাম না। তাই এখানে এসেও কিন্তু সে ফটো তুলে দেয়নি। আমরাই নিজেদের মতো যা দু একটা ছবি তুললাম, কিংবা এলাকাটার একটা ছবি তুললাম। কিন্তু জলটা দেখো কি সুন্দর নিচের দিকে নামছে। এখানেও কিন্তু জলের স্রোতটা ভালোই ছিল। বর্ষাকালে হয়তো জলটা আরো বেশি হয়, আর সেদিনকে কিন্তু ভালোই ভিড় ছিল। আর দিনটা ছিল মঙ্গলবার, 27শে জানুয়ারি। আর এইটা দিয়ে আমরা ওই পারে গেলাম। এখানে আবার একটা কাপল দেখলাম ফটোশুট করতে এসছে, তারপর নানা রকম শুটিং এর জন্য দেখলাম লোক এসছে ফটোশুট করতে, কিন্তু কেউ কোথাও শুট করার চান্স পাচ্ছিল না, কারণ একটা ব্যাচেলার গ্রুপ এসেছিল মনে হয়, যারা গান বাজিয়ে নাচানাচি করছিল, যেখানে মেন ঝর্ণাটা সেইখানটাতে। তার জন্য আমরা আর সেই সামনেটা পর্যন্ত যাইনি, দূর থেকেই এই দেখো সবাই নাচানাচি করছে। তো সেই হিসেবে দূর থেকেই জাস্ট ভিউটা নিলাম, নিয়ে আমরা কিন্তু আবার বেরিয়ে এলাম। দেখো তখন যাওয়ার টাইমে দেখিয়েছিলাম তো গাছগুলো, তখন কিন্তু জল দেওয়া হয়নি, এখন দেখো মেশিনের মাধ্যমে কিন্তু জল দেওয়া হচ্ছিল। তো তারপরে আমরা সেখান থেকে কিন্তু বেরিয়ে এবার যাব কোথায় বলো তো, গোপালপুর সি বিচ। কিন্তু আমরা যেই জিরাং মনস্ট্রিতে ঢুকেছিলাম যেই রাস্তাটা দিয়ে, সেই রাস্তা দিয়ে কিন্তু আমাদের মানে ব্যাকে আসবে। মোহনা থেকে যেই রাস্তা দিয়ে গেছিলাম তার অনেকটা রাস্তা ব্যাকে এসে তারপরে কিন্তু আমাদের গোপালপুর সি বিচে যাওয়ার রাস্তা খুঁজতে হবে। তো সেই হিসাবে আমরা কিন্তু এগিয়েই যাচ্ছি।
আর এখানকার মন্দিরগুলো কিন্তু পুরো অন্যরকম। আমাদের এখানের মন্দিরের যেরকম লুক হয়, ওখানকার মন্দিরগুলোর কিন্তু লুক পুরো অন্য। এখানে আবার কোনো ফেস্টিভ্যাল হচ্ছিল হয়তো। তো সেই হিসাবে আমরা নিজেদের মতন কিন্তু এগিয়েই চললাম। তারপরে এইটা কোন জায়গাটা বলতো, তপ্তপানি হট পয়েন্ট যে আছে সেখানটা, কিন্তু এখানে আমরা দাঁড়াইনি। এটাও কিন্তু দারিংবাড়ির একটা ভিউ পয়েন্টের মধ্যেই পড়ে, কিন্তু এখানে আমরা না দাঁড়িয়ে আমরা কিন্তু নিজেদের যে ডেস্টিনেশন পুরীর জায়গায় হয়ে গেল গোপালপুর সি বিচ, সেখানে যাচ্ছি। যেতে গিয়ে দেখছি যে বা সাইডে দেখো পাহাড়গুলো সব ভাঙা চলছে। মানে 3-4টে পাহাড় যেতে গিয়ে দেখলাম এরকম ভাবে ভেঙে মাঠ হয়ে যাচ্ছে। তো সেই হিসাবে আমরা কিন্তু এগিয়েই যাচ্ছি। আর সকাল থেকে কিন্তু এক নাগাড়ে আমরা এগিয়েই যাচ্ছি। হ্যাঁ, কিন্তু এখনো কিন্তু নিজেদের ডেস্টিনেশনে পৌঁছাতে পারিনি। পুরী যাওয়ার জায়গায় কিন্তু যাব গোপালপুর সি বিচ, সেই হিসাবে সেখানেও কিন্তু পৌঁছাতে পারিনি, সন্ধে হবে হবে করছি। তো সেই হিসাবে নিজেদের মতন কিন্তু এগিয়েই যাচ্ছি, কিন্তু এখন মনটা খারাপ ছিল সবারই, যেহেতু যাওয়ার কথা ছিল পুরী, যাচ্ছি গোপালপুর। কিন্তু যাওয়ার ইচ্ছে ছিল না বলে দেখো গিয়ে পৌঁছালাম যদিও বা অন্ধকারে, কিন্তু ব্রিজে উঠতে পারলাম না, কারণ ব্রিজে ঢোকার রাস্তাতে নো এন্ট্রি হয়ে সব পুলিশগুলো দাঁড়িয়ে ছিল। কারণ বলল বিচ ফেস্টিভ্যাল চলছে, তাই কোনো গাড়ি বিচের উপর দিয়ে উঠতে পারবে না। তো সেই হিসাবে সাইডের একটা রাস্তা করলো, কিন্তু আমরা সেই সাইডের রাস্তা দিয়ে যখন গেলাম তখন দেখলাম মানে সব গাড়িকে দাঁড় করিয়ে কিন্তু টিকিট নিচ্ছে। আমরা তো জানি না যে আজকে কোনো ফেস্টিভ্যাল হবে, বা আমরা তো এমনি ঘুরতে গেছিলাম, ঘুরতে গিয়ে পুরী যাওয়ার পরিবর্তে ওখানে চলে গেছি। তো সেই হিসাবে জানিও না, আর কিছু সার্চ করেও যাওয়া হয়নি। তাই সাইড দিয়ে সবাই যেরকম টিকিট কেটে যাচ্ছে, আমরাও কিন্তু 20 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকলাম। কিন্তু ভিতরে ঢুকেও যে ব্রিজে উঠবো, সেই একটা ব্রিজেও উঠতে পারছি না। যেদিক দিয়েই যেতে যাচ্ছি বলছে নো এন্ট্রি। তো সেই হিসাবে আমরা কিন্তু গাড়িটাকে পুলিশকে জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করে এই যে এই ব্রিজটা দিয়ে কিন্তু আমাদের বিচে উঠতে হবে, কিন্তু এখানে দেখো কত পুলিশ দাঁড়িয়ে আছে। তো সেই হিসাবে এখানে আমার বোনের বর গিয়ে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, আর আমার কথা তো রেগে ফায়ার হয়েই আছে, তার তো ইচ্ছাই নেই। তো সেই হিসাবে সে কিছু জিজ্ঞেস করতে কিন্তু যায়নি। তো আমরাই কিন্তু দাঁড়িয়ে রইলাম, আর আমার বোন আর বোনের বর যখন এলো তখন ওরা আমাদেরকে বলল যে এখানে গাড়ি পার্কিং করে আমরা ভিতরে ঢুকতে পারবো, কিন্তু রাত 11টা 11:30টার পরে আমরা এসে আবার আমাদের গাড়িটা নিয়ে যেতে পারবো। তার আগে গাড়িটার কোনো কিছু হবে না, কারণ যেহেতু এত লোকজন আছে সবার গাড়িও পার্কিং থাকছে। কারণ এখানে 1 সপ্তাহ ধরে বিচ ফেস্টিভ্যাল নাকি চলে, প্রত্যেক বছরই এটা অনুষ্ঠিত হয়, আর দিনটা ওদের ইচ্ছা মতন। আর আমার কর্তা তো এমনিতেই রেগে ফায়ার হয়েছিল, তার জন্য গাড়ি যেহেতু রেখে যাবো, জিনিসপত্র কি রেখে দিয়ে যাওয়া যায়, তাই সেই হিসাবে সে কিন্তু লাগেজটাকে ভারী ছিল সেটাকে কাঁধে করে নিয়ে এলো, আর আমরা খালি হাতে এলাম। আর আমার বোন আর বোনের বরের মধ্যে আমার বোনের বর তাদের লাগেজটা ক্যারি করেছিল। তো সেই হিসাবে সেই ব্রিজ থেকে একদম শেষ মাথা অবধি এসে আমরা কিন্তু এক জায়গায় বসে পড়েছিলাম, আর হোটেল খুঁজতে গেছিলো আমার ছেলে আর আমার বোনের বর। সেই টাইমে যখন বসে রয়েছি তখন দেখো এখানে সবাই দৌড়াদৌড়ি করছে, আমরা কিন্তু কিছু না বুঝতেই পারিনি, কারণ এই প্রথমবার এমনিতেই মন মেজাজ খারাপ, তার মধ্যে দেখো সবাই যাচ্ছে আসছে। তারপরে জানতে পারলাম যে আজকে হচ্ছে গোপালপুর সি বিচের উদ্বোধন। তো যেহেতু উদ্বোধন, তার জন্য এখানকার সিএম এবং এখানকার বিধায়ক ওনারা এসছিলেন। তো গাড়িতে দেখো জ্যামারও লাগানো আছে। তো সেই হিসাবে ওনারা এসছিলেন বলে এখানে দেখো সবাই কিন্তু দৌড়াদৌড়ি করতে শুরু করে দিয়েছে, রিপোর্টার থেকে পুলিশ থেকে সবাই মিলে দৌড়াদৌড়ি করছে।
তো আমরা যাওয়ার কথা পুরী, এসছি গোপালপুর সি বিচ, তাও আবার তাদের সঙ্গে দেখা হয়ে গেল। আমরা চুপচাপ বসে আছি, তারা দেখো আমাদের সামনে দিয়ে পাস করছে, সবাই দৌড়াদৌড়ি করছে, আমরা কিন্তু এক জায়গায় নিস্তব্ধ হয়ে বসে আছি। তাহলে বলে না, কোথায় যাওয়ার কথা কোথায় পৌঁছাবো কেউ বলতে পারে না। তো সেই হিসাবে যেটা দেখার নয় সেটাও কিন্তু আমরা দেখতে পেয়ে গেলাম। তাহলে তারপর যখন রুম খুঁজে পেয়ে যাওয়া গেল, রুম খুঁজে যখন এলো, সেই টাইমে আমরা জানলাম যে আজকের দিনে এতটাই ভিড় হয় এখানে প্রত্যেক বছর যে রুম পাওয়া যায় না। যেই সব রুমগুলো মানে কেউ নেয় না, সেই সব রুমও কেউ ভাড়ায় দিচ্ছে না। এই এক সপ্তাহে নাকি এরকম চলে। তো সেই হিসাবে সেটাও অনেক কষ্টে একটা রুম খুঁজে নিয়ে এসেছিল, যেটার নাম হলো রোহিণী গেস্ট হাউস। সেখানে গিয়ে আমরা লাগেজ রেখে ফ্রেশ হয়ে তারপরে বেরিয়েছিলাম এই বিচ ফেস্টিভ্যালটা দেখবো বলে। তো সেই হিসাবে আমরা বেরিয়ে কিছু ছবি তুললাম, তারপরে খাওয়া দাওয়া করলাম। এখন আমরা নিজেদের মতনই সময় কাটালাম। সারাদিনের ধকলটা যেন এখানে এসে আমাদের মিটে গেল। এখানে এসেই প্রথমে যে ছবিটা দেখিয়েছিলাম, সেই ছবিটা আমার ছেলে তুলেছিল, কিন্তু তাও মাঝরাত্রিরে। আমরা কিন্তু তখন রুমে ঘুমিয়ে পড়েছিলাম, সে তার মিসের সঙ্গে বেরিয়েছিল। আর এখানে এসে আমরা কিন্তু নিজেদের মতন করে কিছু ফটোশ্যুট করেছিলাম রাত্রে, তখন আবার মুডটা ভালো হয়ে গেছিল। কিন্তু পুরো রাস্তা জুড়ে এত দোকান বসেছে যে দেখে আর বিচের ধারে যাওয়া হয়নি, বিচের ধারটা পুরো ফাঁকা ছিল। তাই রাস্তার উপরেই কিন্তু সব খাওয়া দাওয়া করলাম। আর এখানে এসে মাছ ভাজা না খেলে হয়, তো তার সঙ্গে ছোট ছোট মাছের সঙ্গে চিংড়ি কাঁকড়া সবই নিয়েছিলাম। তাহলে এটা কিন্তু আমাদের দেখার কথা ছিল না, ভুল করে পুরীর বদলে এখানে চলে এসেছিলাম বলে এই বিচ ফেস্টিভ্যালটা আমরা কিন্তু দেখতে পেয়ে গেলাম। তারপরে সকালবেলায় উঠে আমরা কিন্তু এই যে রোহিণী রেস্ট হাউস থেকে বেরোবো। তাই প্রত্যেক দিনের মতন সকাল সকাল আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। আর আজকে কিন্তু যাবো কোথায় বলে, আজকে কিন্তু সকাল 6:51 বেজে গেছে, আজকে কিন্তু ঘরে ফিরতেই হবে। তো এই ঘরে যে আমরা ফিরবো, এটা কিন্তু এখান থেকে 593 কিলোমিটার, মানে একদিনে আমাদেরকে 593 কিলোমিটার আসতেই হবে। তাই সকাল সকাল যেরকম বেরোনোর কথা বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ে সি বিচে শুধু চা বিস্কুট খেয়েছি। খেয়ে দিয়ে সি বিচটাকে একটুখানি ভালো করে দেখলাম ঘুরে, কারণ রাত্রের বেলায় তো আর সি বিচ দেখতে পাইনি, শুধু রাস্তাতে যা লোকজনই দেখেছি। তো সেই হিসাবে দিনের বেলায় একটুখানি চা খেতে খেতে যেইটুকুনি টাইম দেখলাম, দেখে নিয়ে কথা হলো যে পরে একবার এমনি টাইমে গোপালপুর সি বিচে আসবো। কারণ সি বিচের সামনে যে হোটেলগুলো আছে সেখান থেকে মানে সমুদ্রটা এত সুন্দর লাগছে যে বলার নয়। কিন্তু আমরা এগুলি সবই দেখতে পাইনি, কারণ রাত্রেবেলা যেহেতু রাস্তায় অত আলো ছিল বলে বিচটা পুরোটাই অন্ধকার ছিল। তো সেই হিসাবে এখান থেকে চা টা খেয়েই আমরা কিন্তু বেরিয়ে পড়ি। দেখো দিনের বেলায় পুরো লোক ফাঁকা, আর রাত্রের বেলা এখানেই এত জাঁকজমক ছিল যে বলার নয়। কিন্তু এটা কিন্তু বিচ ফেস্টিভ্যাল সপ্তাহখানেক ধরে চলে, মানে 5-6 দিনের তো গল্পে। এই 5-6 দিন নানা রকমের প্রোগ্রাম হয়, সন্ধ্যে থেকে যে শুরু হয়। আর বিচে কোনো গাড়ি উঠতে দেয় না, আর তার জন্য এই অত এন্ট্রি, মানে গাড়িটাকে 20 টাকা করে পার গাড়ি 20 টাকা করে নিচ্ছিল কিন্তু। তো সেই হিসাবে আমরা কিন্তু সকাল সকালই সেখান থেকে বেরিয়ে পড়লাম। তাহলে আজকে আমরা ঘরে ফিরবো। 23শে জানুয়ারি বেরিয়েছি, আজকে হলো 28শে জানুয়ারি। তো আজকে হচ্ছে 6 নম্বর দিন। তাহলে 6 নম্বর দিনে ঘরে ফিরতেই হবে, তারপর থেকে তো আবার ডিউটিও শুরু হয়ে যাবে। তো সেই হিসাবে সকাল সকাল বেরিয়ে রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা কিন্তু এগিয়েই চলব। আর আজকে আমার কর্তা বলেই দিয়েছিল এদিক ওদিকে স্টপেজ নেওয়া যাবে না, সে যেখানে বলবে সেখানেই কিন্তু গাড়ি দাঁড় করাবে। আর এই রাস্তাতে যেহেতু অনেক স্পিড ব্রেকার আছে, মানে যখনই হাই রোডে উঠে যাব এই রাস্তাতে স্পিড ব্রেকার আছে যেহেতু,
তাই স্পিড লিমিটে কিন্তু গাড়ি চালাতে হবে। তাই সেই হিসাবে একটু হয়তো টাইম লাগতে পারে, কিন্তু খেয়াল করে চালাতে হবে, নাহলে আবার কেস দিয়ে দেবে। এই কদিন যে আমরা ঘুরলাম, কোনো জায়গায় কিন্তু কোনো পুলিশের হাতে মানে হেনস্থা হতে হয়নি, কারণ আমরা কিন্তু গাড়িতে 3 জন ছিলাম। যখন প্রথম দিনকে আমরা যাচ্ছিলাম, তখন থেকে কিন্তু আমাদের ভয় ছিল যে 3 জন যাচ্ছি, যদি বাই চান্স কোনো কেস টেস দিয়ে দেয়, কারণ আমাদের গাড়ির কাগজপত্র সবই ঠিক ছিল, শুধু 2 জনের জায়গায় 3 জন, সেটা নিয়ে একটু চাপে ছিলাম। তাও যাই হোক, এতদিন অবধি কিন্তু কিছুই হয়নি। তাই ফেরার দিনকে দেখা যাক কি হয়। আর দিন যেহেতু শেষ হয়েই গেছে, তো আমাদের হিসাব মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। তো আমাদের ফ্যামিলি পিছু পড়েছিল 12,000 টাকা করে, কিন্তু গাড়ির তেলটা আলাদা। তো সেই হিসাবে 12,000 টাকায় আমরা কিন্তু খুব ভালোভাবেই পুরো জায়গাগুলো ঘুরেছি, আর যেগুলো এমনিতে গাড়িতে করে গেলে যাওয়া হয় না, সেই জায়গাগুলো কিন্তু আমরা ঘুরে দেখেছি। তবে ভুবনেশ্বর এখনো দেখাচ্ছে 140 কিলোমিটার, আর কলকাতা দেখাচ্ছে 578 কিলোমিটার। তাহলে এখনো অত কিলোমিটার গেলে তবে কিন্তু আমরা আমাদের ঘরে পৌঁছাবো। তো সেই হিসাবে গাড়ি কিন্তু নিজের গতিতেই এগিয়ে চলেছে। আমাদের কিন্তু 5,000 টাকা তেল লেগেছিল এই ট্রিপটাতে। আর গাড়ির স্পিড লিমিট কিন্তু খুব বেশি ওঠেওনি, 80, 90 এরকমই ছিল। 100তে কিন্তু খুব বেশি টাইম যায় না। আর রাস্তায় যেখানে যেখানে কাজ হচ্ছিল, সেখানে কিন্তু সাইডের রাস্তা দিয়ে যেতে হচ্ছিল। এরকম কিন্তু অনেক জায়গায় আমরা পেয়েছি যেখানে রাস্তার কাজ হচ্ছিল। তো আজকের কিন্তু আমরা ফার্স্টটা টোল প্লাজা ক্রস করব। কিন্তু সেকেন্ড টোল প্লাজাটা যে ক্রস করেছি, ওটার ভিডিও কিন্তু ভুলে গেছি, তাই সেটা আর দেখাতে পারলাম না। কিন্তু আমরা তো গুগলে মেরেই দিয়েছি কোথায় আমরা যাব, সেহেতু সোজাই রাস্তা, সেই হিসাবে এগিয়েই যাচ্ছি। আর রাস্তাটা সকালের দিকটা যেহেতু ছিল, সেই হিসাবে কিন্তু ফাঁকাই ছিল, মানে এখনো অবধি ফাঁকাই পেয়েছি। তাই ভালোভাবেই গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা যেতে যেতে দেখো কটকা 30 কিলোমিটার দূরে, কিন্তু কলকাতা এখনো 444 কিলোমিটার দেখাচ্ছে। তো এবারে কিন্তু আমরা সিটির ভিতরে প্রবেশ করে গেছি। আর আমরা যে এই রুটটা দিয়ে আসছি, এটা কিন্তু চিল্কা রুট, মানে চিল্কা এদিক দিয়ে যাওয়া যেত। কিন্তু আমরা যেহেতু ঘরে ফিরবো, যদি হাতে টাইম থাকতো তাহলে হয়তো চিল্কাটা ঘুরেই চলে যেতাম, কিন্তু হাতে টাইম নেই। তো সেই হিসাবে কিন্তু আমরা ঘরেই ফিরছি। কিন্তু এই শহরের মধ্যে যেই প্রবেশ করে গেছি, এখানে কিন্তু গাড়ির চাপটা বেড়ে গেছে, বেশি একটু বাইক যাওয়া চলছে, যেহেতু সকালবেলা সবাই ডিউটি বেরোচ্ছে, সেই হিসাবে বাইকের চাপটাই কিন্তু বেশি দেখলাম। তো আমরা নিজেদের মতন কিন্তু এগিয়ে যাচ্ছি। আর এখনো অবধি কিন্তু আমরা তো টিফিনও করিনি, সেই যা গোপালপুর সি বিচ থেকে চা বিস্কুট খেয়ে বেরিয়েছি। তো সেই হিসাবে আমরা এবার খাবো। তো খাবো কোথায় বলো তো? ভুবনেশ্বর টোপকেই খেতে বসেছি। তো এখন বাজে 10:54। তো আমরা এখানে সকালের টিফিনটা করলাম। খাবারে কিন্তু ইডলি, বড়া, ধোসা, লুচি সবই ছিল, কিন্তু খাবারের কোয়ালিটিও ভালো ছিল। তো আমরা এখানে টিফিন করলাম, টিফিন করে তারপরে কিন্তু আমরা এগিয়ে চললাম।
আর যখন পুরী গেছি তখন কিন্তু আমরা এই রাস্তা দিয়ে গেছি, কারণ আগেরটা অন্য রাস্তা ছিল, কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু আমরা অনেকবারই গেছি, কারণ বাইকে করে আমাদের এর মধ্যে 2-3 বার পুরী ঘোরা হয়ে গেছে। তো সেই হিসাবে এই রাস্তা দিয়েই পুরী গেছিলাম। তাহলে এটা হলো আজকের যাত্রাপথে 3 নম্বর টোল প্লাজা, কিন্তু 2 নম্বরটা ছবি তুলতে ভুলে গেছি। প্রথমেই বলেছি এটা আমার ফার্স্ট টাইম ভিডিও, তাও আবার ফোনে করেছি। গোপ্রোতে যেটা করেছি সেটা কিন্তু আমি এডিট করতে পারিনি, তো সেই হিসাবে ফোনেই যা তুলেছিলাম সেইটাই ভিডিও আকারে কিন্তু আমি নামিয়েছি, তাই ভুল ভ্রান্তি অনেকই হয়েছে। তো সেই হিসাবে আমরা কিন্তু উড়িষ্যাতে কিন্তু দুপুরের খাবারটা খাবো না, আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ঢুকেই দুপুরের খাবারটা খাবো। সেই হিসাবে গাড়ি কিন্তু নিজের গতিতেই এগিয়ে যাচ্ছে, আর কোনো জায়গায় স্টপেজও নেয়নি। শুধু বলে দিয়েছিল যে কোথাও যদি ঘুম পায় তাহলে বলতে, তাহলে সেখানটায় দাঁড়াবে। আর আমাদের না অনেকগুলো কফি পাউডার নিয়ে গেছিলাম। কেন বলো তো, আমার কর্তা শুনেছিল ঘুম পেলে নাকি কফি যদি জলে গুলে খাওয়া হয় তাহলে নাকি ঘুমটা ছেড়ে যাবে। কিন্তু যখনই ঘুম পাচ্ছে বলে বলছি, এক জায়গায় কফি পাউডার দিয়েছিল, কিন্তু আমি খেতে পারিনি, শুধু আমার কর্তা খেয়েছে, বাকি আমার ছেলেও খেতে পারেনি, আমিও তো খেতেই পারিনি। তার জন্য চোখে মুখে জলের ছিটা দিয়ে আমরা কিন্তু এগিয়ে গেছি। এটা হলো আমাদের যাত্রাপথের আজকে 4 নম্বর টোল প্লাজা। তাহলে আমরা যখনই ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব তখনই কথা ছিল যে আমরা টিফিন করব। দেখো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমরা ঢুকে গেছি, সাইডে কিন্তু ইট ভাটা দেখতে পাওয়া গেল। তো সেই হিসাবে আমরা বাঙালি এই রেস্টুরেন্টটাতে খাবার খেলাম, কারণ আমার বোনের বর বলল এই মা সাবিত্রী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সে নাকি আগেও খেয়েছে, এখানের খাবার দাবার খুব ভালো। তো সেই হিসাবে তার কথা মতনই কিন্তু আমরা এই হোটেলে ঢুকলাম আর খেতে বসলাম, কিন্তু খাবারের কোয়ালিটিটা খুবই ভালো ছিল। তো সেই হিসাবে আমরা এখানে দুপুরের খাবারটা সেরে নিয়ে, আবার বাঙালি খেয়ে দিয়ে একটু ঘুম পায়, কিন্তু এখানে সাইডে বসারও জায়গা আছে, তো সেখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমরা আবার গাড়ি নিয়ে বেরোলাম। তারপরে কোথায় স্টপেজ দিয়েছি জানো? সেই খড়গপুরে এসে, খড়গপুরের যে মোড় মাথাটা, সেই মোড় মাথায় এসে চা খাবো বলে দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে সেখান থেকে চা খেয়ে তারপরে কোথায় স্টপেজ দিয়েছিলাম? ডাইরেক্ট কোলাঘাটে। কোলাঘাটে গিয়ে শেরির পাঞ্জাবের পাশে একটা দোকানে আমরা বসে চা খেয়েছি। খেয়ে দিয়ে আমাদের গন্তব্য কোথায় ছিল? বাড়ি ছিল বাঁকড়া, তো সেখানে পৌঁছাবো। কিন্তু এতটা রাস্তা যে আমরা এসেছি, এতটা রাস্তা খুবই ভালো ছিল। যেই রানহারিটা পেরিয়েছি তারপর থেকে যে জামটা শুরু হয়েছে, আমাদের ঘর পৌঁছাতে পৌঁছাতে 10টা বেজে গেছে, যেটা জামটা না থাকলে আমরা 9টার মধ্যে ঘরে পৌঁছে যেতাম। তো কি আর করা যাবে, 6 দিনের ট্যুর কমপ্লিট হলো, এলাকায় এসে জ্যামটা পেলাম।